নমস্কার, আপনারা দেখছেন হাউ। আপনাদের সাথে আমি পঞ্চানন। এই মুহূর্তে আমি বসে আছি ত্রিপুরার আগরতলাতে এবং আমাদের সাথে আজকে রয়েছেন ত্রিপুরা বিধানসভার এক্স ডেপুটি স্পিকার এবং এখানকারই খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 5 বার জেতা বিধানসভার প্রতিনিধি শ্রী পবিত্র কর। প্রথমে স্যার থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে যেটা প্রথমে জানতে চাই যে লোকসভা নির্বাচন তো প্রায় ঘনিয়ে এলো, গোটা দেশে সংবাদ মাধ্যমের প্রচার শুরু হয়ে গিয়েছে যে লোকসভা ইত্যাদি। তো ত্রিপুরা রাজ্যের কি সিচুয়েশন বা সিনারিও সামনের আগামী লোকসভাকে কেন্দ্র করে? ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক বাতাবরণ, এটা গণতন্ত্রের পক্ষে সহায়ক না। কারণ এখানে বিজেপি সরকারে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2018-তে সরকারে এসেছিলেন এবং 5 বছর বলা যেতে পারে রিগেইন অফ টেরার। সবচেয়ে বেশি পার্টি বেশি ত্রিপুরাতে এই পুরো ভারতবর্ষের মধ্যে বুলডোজার দিয়ে গভর্নমেন্ট বুলডোজার দিয়ে পার্টি অফিস ভেঙে ফেলেছে। আপনারা লিগ্যাল স্টেপ নেন? লিগ্যাল স্টেপস আমরা নিয়েছি, কিন্তু লিগেল পর্যন্ত ওদের করে তোলে এমন অবস্থাতে আর কি। আচ্ছা, ফলে অনেক জায়গাতে আবার এগুলিকে আমরা পুনরুদ্ধার করেছি। এখনো আমাদের অন্তত 5 থেকে 6টা অফিস, সাব ডিভিশন লেভেলের অফিস, ডিস্ট্রিক্ট লেভেলের অফিস, সেখানে আমাদের কোনো প্রকাশ্যে অ্যাক্টিভিটি করা যাচ্ছে না। মিটিং করা, মিছিল করা, যেটা নর্মালি যে ওটা সাব ডিভিশনে কোথাও প্রকাশ্যে বিরোধীরা মিটিং করতে পারছে না বা আশারা পাচ্ছেন না, পারছি না, বিরোধীরা মিটিং করতে পারছে না। শুধু আমরা না, বিজেপি বিরোধী কেউ এরকম করতে পারে না। বলা যেতে পারে এটা একদলীয় শাসন। এই লাস্ট 5 ইয়ার্সে প্রায় 25 থেকে 30 জন সিপিআইএম এবং লেফট ওয়ার্কার তারা কিল হয়েছে এদের দ্বারা, এবং এই কেসগুলো পর্যন্ত তার কোনো পুলিশ তেমন কোনো করছে না, অবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আমরা মার্চের 3 তারিখে ওরা গভর্নমেন্টে আসে। 26 তারিখে কিন্তু আগরতলায় আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম। মানুষ আমাদের সঙ্গে নেমেছে। এরপর থেকে আমরা প্রতিবাদ করছি, কিন্তু এটা হয়ে গেছে অনেকটা লিমিটেড, কিন্তু মানুষ আসছে। আগামী লোকসভায় মানুষ আসবে আপনাদের সাথে? নিশ্চয়ই আসবে। আমরা গত বিধানসভার যে নির্বাচন হলো 2023-এ, বিজেপির ভোট 11%-এর উপরে ভোট আগে 18-তে যা পেয়েছিল তার থেকে কমেছে। আমাদের ভোট বেড়েছে। আমরা কংগ্রেসের সঙ্গে তো এটা জোটবদ্ধ হয়েছিলাম, অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, সিট অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি। তাতে কংগ্রেস যেখানে জিতেছে, এখানে আমাদের একটা বিরাট প্রশ্নের ভোট আছে। কংগ্রেসের ভোট তো ফিউ, কারণ এখানে এন্টার কংগ্রেস পার্টিটা প্রথম তৃণমূল হলো, তারা বিধায়ক ছিলেন, 1জন বাকি ছিল, 2জন বাকি ছিল, বাকি সবাই তৃণমূল হয়ে গেল, এবং এন্টার চানটি 18-তে তারা বিজেপিতে জয়েন করলো। তাই কংগ্রেসের যে ফলোয়ার যারা ছিল, ভোটার যারা ছিল, এইটি মূলত বিজেপির ভোটার। আচ্ছা, 18-র আগে বিজেপি ভোট পেত 2%, এইটা দেখা গেল হয়ে গেল 51%। কংগ্রেস বরাবর আমরা গভর্নমেন্টে তো লং টাইম গভর্নমেন্টে ছিলাম, 25 বছর এক নাগারে, এর আগে 10 বছর। ফলে এই সময়টাতে কংগ্রেস কিন্তু অপোজিশন হিসেবে মেইন কংগ্রেস ছিল, তারা প্রায় 40% ভোট এদিক সেদিক তারা অপোজিশন সেখানে পেত আর কি। আর আপনাদের পার্টি, কমিউনিস্ট পার্টি থেকে কেউ কি বিজেপিতে জয়েন করেছে বা না? এমন কেউ জয়েন করেনি। আচ্ছা, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের সমর্থনের ভিত্তি দুর্বল হয়েছে যেটা উপজাতি এলাকাতে, এটা জাতিগত সমীকরণ হওয়ার জন্য। আমি আসতে চাইছিলাম আমি সেকেন্ড প্রশ্নে, যে এই যে আদিবাসী ভোট ব্যাংক, গরিব মানুষের ভোট ব্যাংক, যা সবসময় কমিউনিস্ট পার্টির পক্ষে থেকেছে, সেটা গোটা ভারতবর্ষেই তাই, পশ্চিমবঙ্গেও থেকেছে, এই আদিবাসীদের ভোটটা কি করে কমিউনিস্ট পার্টি থেকে শিফট হয়ে তিপ্রা মতা বা বিজেপিতে চলে গেল?
মানে আপনারা 25 বছর ক্ষমতায় থেকে আপনারা তাদেরকে কি এমন মানে করতে পারেননি সামাজিক অর্থনৈতিক স্তরে যে তারা অন্যান্য দলে শিফট হচ্ছে তাদের ভোট? আদিবাসীরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বামপন্থীরা যখন সরকারে। আচ্ছা, এর আগে 30 বছর কংগ্রেসের পিরিয়ড ছিল, ওদের জন্য কিছুই করা হয়নি। আচ্ছা, আমরা ক্ষমতায় আসার পরেই যেহেতু আমরা আদিবাসীদের জন্য লড়াই করি, আদিবাসীটা আমাদের মূল ভিত্তি ছিল এখানে বামপন্থী আন্দোলনের, তাই আদিবাসীদের যে আজকে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরাই করি। এটাকে লড়াই করে আমরা 6 শিডিউল, যেটা সবচেয়ে সংবিধানের সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতা যেটা আছে, 6 শিডিউলেও আমরা করি। এবং করার পরে আদিবাসী এলাকার উন্নয়ন, এটাকে যদি পুরনো আদিবাসী এলাকার উন্নয়নের সঙ্গে মিলানো হয় আর কি, এটা আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা গভর্নমেন্টে আসার আগে জাতীয় সড়কের আশেপাশে তেমন কোনো উপজাতি এলাকা কোনো স্কুলও ছিল না। আচ্ছা, এখন আমরা আসার পরে প্রত্যেকটা সাব ডিভিশনে কলেজ হয়েছে, স্কুল তো অগণিত, এবং উপজাতিদের যে ভাষা, এখানে রাজন্য শাসন থাকলেও রাজারা ব্যবহার করতেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা। আচ্ছা, কিন্তু বামপন্থী সরকার আসার পরেই প্রথম এই তাদের যে ল্যাঙ্গুয়েজ কর্মরক, এটা আর কি, একে আমরা দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকার করি, রাষ্ট্রভাষা, রাজ্য ভাষা। এবং তার বই লেখা হয়, তার জন্য লিপি মানে বাংলা হরফে আমরা এটা চালু করি, তাতে তাদের পাঠ্য বই করা হয়। এবং এখন ইউনিভার্সিটিতে পর্যন্ত এমনকি পিএইচডিও এখন কর্মরকে করা যায় পশ্চাৎ ত্রিপুরায়। এবং এই কর্মরকে রবীন্দ্রনাথের বিভিন্ন যে বইগুলো, গান ইত্যাদিও আমরা অনুবাদ করেছি, ভেরি রিচ। ফলে কম্বর ভাষাকেও সমৃদ্ধ করার জন্য যেটুকু কাজ এটা আমরাই করেছি। উপজাতি এলাকায় আমাদের এখানে একটা সিস্টেম আছে, যেটা তারা গোটা দেশে গোটা পৃথিবীতে আছে, তারা জুম কালচারে বিশ্বাস করি আর কি, শিফটিং কাল্টিভেশনটা আর কি, এইটাই সবচেয়ে বড় ছিল এখানে। আচ্ছা, এইটাকে আমরা কনভার্ট করে আমাদের সরকার, যেহেতু এটা জুম, এটা সাস্টেনেবল না, স্থায়ী বাসস্থান, তার স্থায়ী পার্মানেন্ট সেটেলমেন্ট ইত্যাদি করার জন্য রাবারকে আমরা এখানে ইন্ট্রোডিউস করি, রাবার চাষ। এবং এটা কেরালাকে আমরা বলা যেতে পারে রাবার বোর্ডকে নিয়ে আসা হয়, আমাদের গভর্নমেন্ট দিদেন চিফ মিনিস্টার নিপেন চক্রবর্তী, তিনি উদ্যোগ নিয়ে এটা শুরু করেছিলেন। এখন ত্রিপুরার মধ্যে 1,25,30,000 রাবার চাষি আছে, ফার্মার্স। আচ্ছা, তার মধ্যে বেশিরভাগই পিছিয়ে পড়া অংশের মানুষ, তার মধ্যে 60% ট্রাইবাল, আচ্ছা, আদিবাসী। তারা এই রাবার এর ফলে তাদের জীবন মান অনেক উন্নত হয়েছে, তার ছেলে মেয়ের লেখাপড়া, বাড়িঘর করা, একটা মোটর বাইক করা, টিভি, তারপরে অনেকে গাড়ি পর্যন্ত পারচেস করেছেন আর কি, লেখাপড়ার ইত্যাদি আর কি। সেকেন্ড রয়েছে, আমরা গভর্নমেন্ট আসার আগে তাদের মধ্যে খুবই লিমিটেড 2-4 ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এরকম ছিল আর কি। এখন সেটা যে কারণে বামফ্রন্ট সরকার আসার পরে তাদের যে অ্যাজ পার দি কনস্টিটিউশন তাদের যে কোটা আছে চাকরিতে, এটা দেওয়ার জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কম করেছি। সে হায়ার সেকেন্ডারি পাস করে যে চাকরিটা পেত, এটা সে হায়ার সেকেন্ডারিতে বসলেই চাকরিটা দেওয়ার ব্যবস্থা করেছি। তো এত অনেক জায়গাতে বিএ পাস করার, গ্রাজুয়েশনের চাকরি আমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে দিয়েছি, সেটা পূরণ করার জন্য আর কি। এবং তারপরে আমরা দেখা যায় এত কিছু করার পরেও এই যে ডেভেলপমেন্ট, এটাকে প্রথম ব্রাউজ করেছিল জাতিগত বিষয় নিয়ে আর কি। ট্রাইবাল স্টেট করবে, আরো উন্নতি হবে। এই যে ট্রাইবালদের মধ্যে যে একটা মিডল ক্লাস তৈরি হয়েছে, শিক্ষিত, আর্থিক অবস্থা, তার অ্যাসপিরেশনটা বেড়ে গেছে, ঠিক। এবং তখন ওই বিচ্ছিন্নবাদী শক্তিটা আসলো। আমরা প্রায় 15-20 বছর এই যে এক্সট্রিমিজমের
শিকার ছিলাম আমাদের প্রচুর। তারা এখন কি চাইছে নতুন একটা স্টেট? এখন নতুন ভাবে তারা ওই স্লোগানটা তুলেছে, যদিও আমাদের রাজনৈতিক ভাবে তাদের মদত রাজনৈতিক ভাবে মদত দিয়েছে। এর আগে ছিল উপজাতি যুব সমিতি বলে একটা সংগঠন, তারাই প্রথম এটা তোলে, শিডিউলের কথা তোলে। আমরা তো শিডিউল দিলাম, শিডিউল দেওয়ার পরে তারা এরপর আর একটা শক্তি আসলো, তারা বললো ত্রিপুরা ল্যান্ড চাই আমরা, ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরাদের জন্য আলাদা হবে এটা, রাজ্যের মধ্যে রাজ্য। এটা হলো আইপিএফটি বলে একটা অর্গানাইজেশন, তারা করেছে। এরপরে যখন তারা বিজেপিকে সাপোর্ট করেছে এবং তাদের সমর্থন নিয়েই 18তে গভর্নমেন্টে আসলো তারা, তাদের সমর্থন না পেলে গভর্নমেন্টে আসতে পারতো না। এরপরে যখন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন হলো, ওইটা ছিল কিন্তু আরেকটা শক্তি রাজ পরিবারের পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, যিনি রাজ পরিবারের সন্তান, তিনি তখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আমি আরো বড় ত্রিপুরাল্যান্ড দেব, যে শুধু ত্রিপুরা না, ত্রিপুরার বাইরেও যারা ট্রাইবেল আছে আমরা তাদেরকে যুক্ত করবো ইত্যাদি ইত্যাদি। বাইরে বলতে মেঘালয়, আসাম, এমনকি বাংলাদেশ, চিটাগাং, ইউট্রেক্ট, সেখানে নাকি একসময় তারা জন্য ছিল। এইসব কথাবার্তা বলতে আরম্ভ করলো, যদিও তার প্রমাণ্য কোনো দলের কোথাও নেই। আচ্ছা আচ্ছা, বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে আমার হাউস করলো, এবং মেনলি ইয়াঙ্গার জেনারেশন যারা শিক্ষিত তাদের মধ্যে এই অ্যাসপিরেশনটা তৈরি করলো যে আমাদের নিজস্ব মানে ল্যান্ড যদি হয়, নিজস্ব রাজ্য যদি হয়, আমরা আরো বড় হবো আর কি। যদিও এটার কোনো ভিত্তি নেই, এবং সেখানে আলাদা রাজ্য তো নাগাল্যান্ড ট্রাইবেল রাজ্য, মিজোরাম ট্রাইবেল রাজ্য। তার জন্য তারা লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তারা তো বিজেপির বিরুদ্ধে হওয়া উচিত না, লড়াইটা বিজেপির বিরুদ্ধে না হয়ে দেখা গেল গত নির্বাচনে তারা বিজেপিকে সাপোর্ট করলো, প্রকারান্তরে ভোটটা ভাগাভাগি করে বিজেপিকে ক্ষমতায় আসতে 2023-এ সাহায্য করলো। যে ওরা নন ট্রাইবেল যে 22টা সিট আছে, কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে প্রার্থী দিল। ওই ট্রাইবেল ভোটটা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে তারা বিজেপিকে পেছনে পেছনে সাহায্য করেছে আর কি। তারা নির্বাচিত হয়েছেন, তারা এখন অপোজিশন পার্টি ওই শক্তিতে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে তারপরও আমাদের যে উপজাতি সংগঠন, উপজাতি গণমুক্তি পরিষদ, আমাদের যুবকদের মধ্যে একটা সংগঠন আছে, আমরা আস্তে আস্তে গেইন করছি। তাদের যে ভুল রাজনীতি এবং এটা যে অমূলক চিন্তা ভাবনা, সেটা করে আমরা সেখানে আবার নতুন করে আবার অর্গানাইজ করার চেষ্টা করছি। মানুষও অনেক জায়গাতে বুঝতে শুরু করেছেন যে ত্রিপুরাল্যান্ড এগুলো হতে পারে না, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এইভাবে একটা সেপারেট স্টেট এইভাবে করা যায় না এইভাবে। আর ত্রিপুরা ছোট্ট রাজ্য, একটা রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য কি করে হবে, অস্তিত্ব হবে না হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কাজটা করি। এখন আগামী লোকসভা নির্বাচনে আমাদের শক্তি আছে, এটা প্রমাণ হলো এই এত টেরোরিজমের পরেও 2023-এ বিজেপির ভোট কমেছে, আমাদের ভোট বেড়েছে। আর উপজাতি ভোটটা ওইখানে চলে যাওয়াতে আপনাদের সিট তো কমেছে, সিট কমেছে ওই কারণে, ভোট ভাগাভাগির কারণে, ভোট ভাগাভাগির কারণে। আর কংগ্রেসের যে সংগঠন, তারা তো সেই শক্তি নেই। আবার তারা অনেকেই বিজেপি থেকে ফিরে এসেছে, কিন্তু ফিরে আসলেও বেশ তো নিয়ে আসতে পারেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের সঙ্গে সমঝোতা করলেও এই লোকসভায় কি সমঝোতা হবে? আমরা তো বলছি, যেহেতু ইন্ডিয়া গঠবন্ধন হয়েছে, সিপিআইএম আছে, কংগ্রেসও আছে, ত্রিপুরাতে যেহেতু বিধানসভা নির্বাচনে একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়েছিল, আমরা চাইবো, কিন্তু মূল শক্তি তো জনগণের মধ্যে সিপিআইএম এবং লেফটেরই আছে। না, যদি সমঝোতা হয় সেক্ষেত্রে তো ত্রিপুরাতে মাত্র দুটো লোকসভা, ওরা যদি চাইতেই পারে একটা সিট তাদেরকে চাইলে আলাপালোচনার ভিত্তিতে ঠিক হবে। কিন্তু আমরা ইন্ডিয়া জোট যেভাবে বিধানসভা নির্বাচন করেছিলাম, এস পার প্র্যাকটিক্যাল মানে পজিশন, যে ওদের মতো 3 জন বিধায়ক, কাদের? কংগ্রেসের, আমাদের 10 জন। পরে সেই জায়গায় দাঁড়িয়ে বলে সেই দিক থেকে চিন্তা ভাবনা করে একটা কম্পিটিশন এগুলো হওয়া উচিত। সিট চাওয়ার ক্ষেত্রেও তো চিন্তা ভাবনা করা উচিত। পরে তারপর আমরা চাই যে আমরা কংগ্রেসের সঙ্গে, যেহেতু এটা গোটা দেশে হচ্ছে, এটা এখানে
ত্রিপুরাতে। আমরা এদের সঙ্গে মিলিয়ে এই আলাপ আলোচনা কত কোন স্তরে দাঁড়িয়ে আছে? প্রাথমিক একটা আলাপ আলোচনা হয়েছে। আচ্ছা, আমাদের একটা টিম, তাদের একটা টিম আলোচনা করেছে। আচ্ছা, এবং এটা তো জাস্ট প্রাথমিক পর্যায়ে, এটা তারাও দেখুক এবং আমরাও দেখি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, সেটা ফাইনালি আমরা চেষ্টা করবো যাতে এটা এরকম আন্ডারস্ট্যান্ডিং করে আমরা নির্বাচনে লড়তে পারি। আর একটা কথা শোনা যাচ্ছে ত্রিপুরা মতো এবার বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে পারে, সেরকম কি হওয়ার সম্ভাবনা? এরকম হকনবিক চলছে, দিল্লিতে বারবার যাচ্ছে ওরা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছে বিভিন্ন ভাবে। এই ওরা অফার দিয়েছে নাকি ওদেরকে গভর্নমেন্টের অংশ হওয়ার জন্য, মন্ত্রিত্ব দেবে, তারপরে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধাগুলি দেবে। তো তারাও বোধহয় এখন, কারণ মূল যে জনগণ, যারা উপজাতি জনগণ, তার একটা বড় অংশ কিন্তু এন্ট্রি বিজেপি, ঠিক, এন্টি বিজেপি। ফলে সেই জায়গায় তারা বেশ হারাবে, এখনই বেশ হারাচ্ছে তারা, এটাও একটা ভয় আছে। তারপরেও তাদের লোভ আছে, ক্ষমতার একটা স্বাদ তারা পেতে চায়, মন্ত্রিত্ব, অনেকেই মন্ত্রী হতে চান, সুবিধা আছে, অনেকের বিভিন্ন পারিবারিক প্রপার্টি ইত্যাদিও আছে, এগুলিও রক্ষাটক্ষা করার ব্যাপার আছে। এখন যদি কেন্দ্রীয় শাসক দল বিজেপি, সুতরাং বিজেপির সঙ্গে একটা আন্ডারহ্যান্ড হলো একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে দিয়ে চলার চেষ্টা করছে। আচ্ছা, একটু পিছন দিকে যাই। 2018-তে এখানে বিজেপি গভর্নমেন্টে আসলো, মানিকবাবু চলে গেলেন, আপনাদের সরকার চলে গেলেন। এরপরে বহু এরকম ঘটনা আমরা টেলিভিশনে দেখতে পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে রোজই ত্রিপুরায় দাঙ্গা ঝামেলা, কমিউনিস্ট পার্টির নেতা নেতৃত্বে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, লেনিনের মূর্তি ভাঙা। এই যে প্রায় 5 বছর না হলে 2-3 বছর ধরে একটা ওটা রাজ্য জুড়ে যা চলেছিল, তার একটা মানে যদি একটু আপনার অভিজ্ঞতা কিছু শেয়ার করেন। অভিজ্ঞতা মানে তো আমি তো প্রথমে আপনাকে বলেছিলাম, ওরা গভর্নমেন্টে এসেছে 3 তারিখে, দুটার পর থেকে এরকম সন্ত্রাস শুরু হলো, বর্গাইন সন্ত্রাস। এরপরে গভর্নমেন্টে বসার পরে 9 তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো, এরপর থেকে বিভিন্ন জায়গাতে পার্টি অফিস, ট্রেড ইউনিয়ন অফিস, কিষাণ সভার অফিস, ওরা বুলডোজার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরকম এটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও হয়নি। লেনিন সারা পৃথিবীতে সম্মানিত। সেই জায়গাতে বিলনিয়া, আমাদের এটা সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাউথ ডিস্ট্রিক্টে, সেখানে একটা বিরাট লেনিনের মূর্তি ছিল, যেটা খুব বড় স্কোয়ার আর কি, লেনিন স্কোয়ারই নাম দেয়। এটাকে বুলডোজার দিয়ে প্রকাশ্যে পুলিশের সামনে এটাকে ভেঙে দিয়েছে। এটা গোটা পৃথিবীতে এই খবর প্রচার হয়েছে। এবং এখন কোনো আমাদের সমস্ত নেতৃত্ব, ত্রিপুরা আন্দোলনের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিল 2-3 তার মধ্যে দশরথ দেব, ওনার মূর্তি ভেঙে দিয়েছেন বিভিন্ন জায়গাতে। ঠিক, এটা উনি তো শুধু ট্রাইবাল ত্রিপুরা, সারা ভারতবর্ষের মধ্যে তিনি প্রথম একজন এমপি ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিলেন। উনি আন্ডারগ্রাউন্ডে থেকে গোপন অবস্থাতে নির্বাচিত হয়েছে। ওনার মূর্তি বন্ধুরাজ মজুমদার আমাদের ডেপুটি স্পিকার ছিলেন, পার্টির সেক্রেটারি ছিলেন এক সময়তে, ওনার মূর্তি কদিন আগেও আবার ভাঙলো। আচ্ছা, এইভাবে গোটা রাজ্যের মধ্যে এরকম একটা ত্রাস তৈরি করলো, যাতে মানুষ ভয়ে কেউ যাতে বিরোধিতা না করে বা তারপরেও কিন্তু মানুষ যেমন ভোটের লড়াইতে যারা ভোট দিতে পারছে, তারা কিন্তু আমাদের আছে। গত লোকসভা ভোট কি দিতে পারে মানুষ, মানে পশ্চিমবঙ্গের যে ভোট মানে একটা বিরাট সন্ত্রাস। এখানে সেম জিনিস পশ্চিমবাংলা যেমন তৃণমূলে করছে, এখানে এটা বিজেপি করে। যেমন এখানে আগরতলা মিউনিসিপ্যালিটি নির্বাচন টোটালটাই লিকড হয়ে গেল, পুরোটাই। আপনাদের জন্য প্রতিনিধি আছে আগরতলা মিউনিসিপ্যালিটি? নেই, একজন নেই। বিরোধীদের কিছু আছে? কিছু নেই, শুধু বিজেপির প্রতিনিধি। শুধু বিজেপির প্রতিনিধি। তারপরে এখন যিনি মুখ্যমন্ত্রী, উনি বাই ইলেকশনে জিতেছিল আর কি। এই যে শহরের মধ্যে বর্ধমানে বলে আমরা যে জায়গাতে বসে আছি, এই জায়গাটা টোটাল ইলেকশনটা রিগিং হয়ে গেল। বাইরের থেকে লোক এনে ভোট দিয়েছে। গোটা রাজ্যের যুব কর্মকর্তা যাদের আছে, যুব মোর্চা, ওরা এসে ভোট দিয়ে ওনাকে জিতিয়েছিল আর কি। গত নির্বাচনে হয়তো সবটা পারেনি, কিন্তু
তারপরেও অনেক জায়গাতে আমরা এজেন্ট দিতে পারিনি, সেখানে ভোটের জন্য যে প্রকাশ্যে কাজ করে সেটা করতে পারিনি। তো মানুষ যারা ভোট দিতে গেছে তার একটা বড় অংশ আমাদেরকে সমর্থন করেছে। তা না করলে আমরা আসন কমে গেছে ভোট ভাগাভাগির কারণে, ঠিক, কিন্তু আমরা ভোট পেয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশন এখনো হতো না। 23-এর পরের থেকে আবার নতুন আক্রমণের ধরনটা কি, দৈহিক আক্রমণ একটু কমেছে আগের তুলনায়, কিন্তু কেস প্রচুর দিয়েছে। আমাদের এখানকার নেতৃত্ব, আমরা যারা মিটিং করি, মিছিল করে রবিবার গোটার 25টা-30টা করে মানিক সরকার, আমরা যারা আছি তাদের নামে এরকম কেস হয়েছে। কেন আমরা মিছিল করলাম? পুলিশ অনুমতি দিয়েছে, তারপরে আমরা পুলিশ কেস করেছে। এরকম ঘটনা প্রচুর আছে। আমরা আইন অমান্য করেছি, এই কেস এখনো চলছে গত 6 বছর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তারপরেও কিন্তু সাহস করে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এখন যেটা হচ্ছে অর্থনৈতিক আক্রমণ, আমাদের কৃষকের মধ্যে আমাদের ভিত্তি অনেক বেশি, গ্রামাঞ্চলে ভিত্তি বেশি। ফলে তার রাবার বাগান পুড়িয়ে দেওয়া, পুকুরে বিষ ঢেলে মাছ সব ধ্বংস করে দেওয়া, সবজি ক্ষেত পুরোটা সবজি উঠিয়ে দেওয়া, এইভাবে দোকান বন্ধ করে দেওয়া, বাজারে যেতে পারবে না। অটো গাড়ি, ছোট গাড়ির যারা গ্রামে প্রচুর লোক থাকে, যেতে পারবে না, কাজে যেতে পারবে না, সামাজিক বয়কট। এবং এখন পর্যন্ত প্রায় 10 থেকে 15 উপরে ছেলে মেয়ে যারা আচ্ছা স্ট্রং ওয়ার্কার, বাড়িঘরে না থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন কাজে যুক্ত, এরকম যারা বিভিন্ন জায়গায় কাজে গেছে, পরে এখন পরিযায়ী দ্বারা ঠিক 6 থেকে 7 জন কর্মরত অবস্থাতে সেখানে গিয়ে মারাও গেছেন। অসুস্থতার কারণে হয়তো মারা গেছেন, হয়তো কোনো ঘটনা হয়। ঠিক এখানে এমন অবস্থা। আর সবচেয়ে বড় অবস্থা যেটা, এই গভর্নমেন্ট আসার পরে কোনো কাজ নেই, বেকারদের কাজ হচ্ছে না। বাধ্য হয়ে কতগুলি বিষয় আছে যেগুলো পরীক্ষার মধ্যে দিয়ে চাকরি হবে, আইন আছে, পাশ করে বসে আছে 1 বছর 2 বছর চাকরি অ্যাপয়েন্টমেন্ট দেবে না, অথচ দিচ্ছে না। কদিন আগেও তারা এরকম জেআরবিটি পরীক্ষা দিয়ে পাশ করেছে, কাজ দিচ্ছে না। ফায়ার সার্ভিসে পরীক্ষা দিয়ে পাশ করেছে, কাজ দিচ্ছে না। তারপরে বিভিন্নভাবে টেট পরীক্ষাতে পাশ করেছে, কাজ দিচ্ছে না। বলে সেই জায়গায় চাকরির দরজা বলা যেতে পারে টোটালি বন্ধ। স্কুল, সরকারি স্কুল, তার বিল্ডিং সরকারি, শিক্ষক সরকারি, আর একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে দিয়েছে, বিদ্যাজ্যোতি, বেতন লাগবে এখন। কলেজ প্রাইভেট সমস্ত এখানে চলছে আর কি। সরকারি সম্পত্তি প্রাইভেটকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো বলে শিক্ষা ব্যবস্থাটা টোটালি রেখে পড়েছে। বলে এই জায়গায় ত্রিপুরা আমরা সেকেন্ড লিডারের সিট আপনার কেরালা। ঠিক ঠিক। বলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন একেবারেই গ্রামের স্কুল নেই, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, ছাত্র স্কুলে যেতে পারে না, যায় না, ইত্যাদি আর কি। টোটালি লওলেসনেস, শিক্ষার অবস্থা আর খারাপ, চাকরি নেই, মানুষের কাজ নেই, ছোট মাঝারি এমনকি বড় যারা ব্যবসায়ী, মানুষের একটা পয়সা না থাকলে সবকিছু বন্ধ, পরিবহন এফেক্ট হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষ তারা শুধু বিজ্ঞাপনে আছে, প্রচারে আছে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন আসছে, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, বাতাবরণ তৈরি হবে, নিশ্চয়ই আমরা মাঠে নামছি, মাঠে আছি আমরা, আমাদের পার্টিগত প্রক্রিয়া চলছে, কিন্তু নির্বাচন আসলে নিশ্চয়ই আমরা মাঠে নামবো। কিন্তু পরিবেশ পরিস্থিতি নির্বাচনের পক্ষে সহায়ক না এখনো। ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার মনে হয়েছে করা উচিত বলে, সেটা হচ্ছে সামাজিকভাবে কমিউনিস্ট পার্টির যে অবস্থান, সেটা তো বিজেপির একেবারে আলাদা। মানে বিজেপির যদি ভারতবর্ষে সরাসরি কোনো কম্পিটিটর থাকে তাহলে এটা কমিউনিস্ট পার্টি, বাকিদের তারা মধ্যপন্থী, কেউ ডানপন্থী ইত্যাদি। তো বিজেপির যে সামাজিক অবস্থান আমরা দেখে অভ্যস্ত, যেগুলো উত্তরপ্রদেশ বা রাজস্থান, মূলত উত্তর ভারতে আমরা দেখি, সেটা হচ্ছে নিরামিষ খাবার চালু করার একটা চেষ্টা, আমিষের প্রতি ব্যান লাগিয়ে দেওয়া, মাছ মাংস খেতে না দেওয়া, মহিলাদের প্রতি তাদের যা পুরুষতান্ত্রিক আচরণ, সেই রকম মানে সামাজিক ভাবে বিজেপি লাস্ট 5 বছরে ত্রিপুরার কতটা বদল আনতে পেরেছে বলে মনে হয় আপনার?
ওই বিষয়গুলি যেটা হিন্দি বলে বিজেপি করতে পারছে, এখানে এতটা করতে পারবে না, কারণ এখানে মানুষের মধ্যে একটা চেতনা আছে। বললে আমি মাছ মাংস ছেড়ে দেবো, এখানে বললে উল্টো হবে। পাশাপাশি এখানকার বিজেপি নেতারাও মাছ মাংস খায়। এখানে তো 90%-এর উপরে মাছ মাংস খায়। ফলে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা পারপাসফুলি করছে না এটা। যদিও প্রচারে আছে, সবকিছু আছে, ধর্মীয় বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, মন্দির পূজা ইত্যাদি খুবই করছে এবং এতে উৎসাহিত করছে তারা, কিন্তু ওই ধরনের এগ্রেসিভ যে হিন্দু মহাসভা কিংবা RSS এর যে চিন্তা ভাবনা, এটা সবটা এখানে প্রয়োগ করতে পারছে না। আর রাম মন্দিরের এফেক্ট কতটা? রাম মন্দিরের এফেক্ট তো ওরা ওদের মধ্যেই, কিন্তু মানুষের মধ্যে কোনো এফেক্ট নেই। এফেক্ট নেই। মানে বিজেপির যে অরাজনৈতিক যে উইং গুলো আছে, যেমন বিশ্ব হিন্দু পরিষদ, RSS, তারপর বজরং দল, তাদের যে প্রচারের স্টাইল, যে ছেলে মেয়েরা হাত ধরে হাঁটতে পারবে না, ভ্যালেন্টাইন ডে পালনের বদলে সরস্বতী পুজো পালন করে, এই যে সামাজিক ভাবে ভারতবর্ষকে গান্ধী, নেহেরু বা জ্যোতিবাবু বা মুজাফফর আহমেদের পাল্টা একটা নীতি তৈরি করা, যে নতুন এক ভারতবর্ষ, রাম রাজ্য বলছে তারা, সেইগুলোর প্রচার আছে এখানে। মানে সেখানে মানুষকে ওরা বলে মানুষকে উদ্বুদ্ধ করতে পারছে না, ওরা পারবে না, এটা পারবে না। এখানে একটা বামপন্থীদের ক্ষমতায় থাকা, একটা ছিল কংগ্রেস আইডিওলজি, ঠিক, তারা বিরোধী, এবং এরপরে বামপন্থী আইডিওলজি, এই দুটি পাশাপাশি ছিল ত্রিপুরাতে। আচ্ছা, ফলে সেদিক থেকে এটা একটু প্রগতিশীল চিন্তা ভাবনা মানুষের মধ্যে এখানে আছে। পূজা পর্ব ইত্যাদি যার যার ধর্মতা পালন করে, এখানে হিন্দু ম্যাক্সিমাম, তারপর তোমার খ্রিস্টানিটি আছে, বুদ্ধিস্ট আছে, মুসলিম 7% আছে। ফলে এটা একটা কম্বিনেশন এই যে আছে ত্রিপুরাতে, এইটাকে ঠিক অতটা নষ্ট করার মতো ক্ষমতা বিজেপির নেই আইডিওলজিক্যালি আর কি। সংগঠনগুলো আছে, তারা কাজ করছেন, গীতা পাঠ ইত্যাদি পাঠ টাঠ যা যা করার এগুলি করে ওরা, কিন্তু এটাতে মানুষের মধ্যে সেরকম উৎসাহ তৈরি করতে পারে না। কিন্তু আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন, কমিউনিস্ট পার্টির যে আমার বলছে অর্থনৈতিক সামাজিক যে মুভমেন্টের স্টাইল, যে কৃষকের ফসলের দাম, ভালো চাকরি, ভালো স্কুল, এই যে মানুষের যে সার্বিক উন্নয়নের যে মূল চাবিকাঠি যে জায়গাগুলো, সেইগুলোর বিরুদ্ধে তো বিজেপি আজকে প্রায় এই সেকেন্ড গভর্নমেন্ট করে ফেললো। এই মানে এইগুলোকে ভাঙছে তাহলে কি দিয়ে? মানে আপনারা কি আর ওদেরকে কাউন্টার করতে পারছেন না কি দিয়ে? ওরা আপনাদের কিভাবে কাউন্টার করছে? না, আমি যেটা বললাম, 18তেও তারা এসেছিল, ঠিক, ত্রিপুরাল্যান্ডের যে ইস্যুটা তুলে ট্রাইবাল ভোটের মধ্যে আমার ডিভিশন তৈরি করলো, ঠিক, IPFT কে সঙ্গে নিয়ে তারা আসলো। কংগ্রেসের যে ফলোয়ার ছিল, ভোটার ছিল, তারা টার্ন করলো বিজেপিতে। আর এরকম চমকদারি স্লোগান দিল, ভীষণ ডকুমেন্ট করলো যে মানুষ, তাদের সাধারণ মানুষ, কিছু কর্মচারী সমাজ বিভ্রান্ত হয়েছে। আমরা বোধহয় ওই গভর্নমেন্ট আনলে ডাবল ইঞ্জিন হবে, একটা প্রধানমন্ত্রী শুধু না, গোটা মন্ত্রিসভা ত্রিপুরায় চলে এসেছিল, ছোট্ট ত্রিপুরা, ঠিক, অলিতে গলিতে ওদের। তাতে একটা অংশের মানুষ, আমাদের যারা সিম্পেথিজার ছিল, ঠিক, স্ট্রং রুল না, তারা বিভ্রান্ত হয়েছে। এবং এইটা মূলত হয়েছিল আমাদের আরবান এরিয়াতে, বেশি করে হয়েছে, আরবান সেমি আরবান এরিয়াতে। সেটা তো প্রথমবার। দ্বিতীয়বার যেটা আমি তো বললাম, দ্বিতীয়বার তো গ্রেটার টিপ্রাল্যান্ড। এই ইস্যুতে আমার উপজাতি যে শক্তিরা ছিল, এখানে ডিভিশন তৈরি করলো তারা। আমাদের ত্রিপুরার যে কনস্টিটিউন্সি আর কি, এমন কোন কনস্টিটিউন্সি নেই, নাগরতলা শহরে কনস্টিটিউন্সি, তার মধ্যে 20% ভোট ট্রাইবেল আছে। এই ভোটটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে একটু ডিভিশন করে ফেলেছে। এই বিভাজনটাই আমাদেরকে সেখানে 23-এর নির্বাচনে আমরা আসতে পারিনি। এরকম 20 থেকে 22টা আসন, মানে মূলত ভোট ভাগাভাগির কারণে মানে কমিউনিস্ট পার্টি হেরেছে লাস্ট বিধানসভায়। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলকে নিয়ে। পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টি বারংবার অভিযোগ করে তৃণমূল এবং বিজেপির আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। ইন্ডিয়া জুড়ে থাকা না থাকা নিয়ে বহু ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন পুরোটাই। তো ত্রিপুরায় তৃণমূলের অবস্থানটা কি? সেখানে বিজেপি তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং আছে, নাকি তৃণমূলের একটা জায়গা কি? এখানে মমতা ব্যানার্জি এসেছেন প্রচারে, অভিষেক ব্যানার্জি দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু কিছু করতে পারেনি। মমতা ব্যানার্জি এসছেন, অভিষেক এসছেন, দায়িত্ব নিয়ে প্রচুর পয়সাও খরচা করেছেন, এবং সরি, কিন্তু এখানে তৃণমূল দানা বসতে পারেনি কারণে তৃণমূল যারা তৈরি করেছিল তারা বিজেপিতে চলে গেছে।
অরিজিনালি কংগ্রেস তারা প্রথম তৃণমূলে গেল, এরপর তারা বিজেপিতে গেল। তাই ফলোয়ার্স যারা, ভোটার যারা, তারা বিজেপিতে টার্ন করলো। আমরা গভর্নমেন্টে থাকলেও এবার 40% ভোট বরাবর বিরোধী ছিল, আচ্ছা, বাম বিরোধী। তো এই ভোটটাকে পুঁজি করেছে। আর ওই 14 যে মাসেস যারা অল্পতে প্রলোভন কিংবা টাকা তাতে হয়, এই নিয়ে তারা সেখানে সুবিধা করেছে। এখন আর তাদের কোনো তৃণমূল তৃণমূল নেই, তৃণমূল তো একেবারে প্রায় স্কেলিটন হয়েছে। 4-5 জন হয়তো আছে, তারা একটা পতাকা নিয়ে মাঝে মধ্যেই, মাঝে মধ্যে না, এক দুইটা কেসে করে আর কি, কোনো শক্তি নেই আর। শক্তি নেই।